আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী মণ্ডলী এবং এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন, কেমন আছো সোনামণিরা? আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে নিশ্চয়ই। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমাদের বাংলা সাহিত্যের একটি কবিতা, জীবনানন্দ দাশের একটি কবিতা নিয়ে আসছি। আশা করি তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে আমার এই ভিডিও ক্লাসটি দেখতে শুরু করেছো। যথারীতি আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের পার্ট তোমাদের জন্য। তোমরা খাতায় লিখে নেবে এবং ভিডিওতে পজ দিয়ে দিয়ে তোমরা শুনবে। তাহলে আমার এই কবিতাটি যদি আজকে সুন্দর করে তোমরা শোনো, দেখো এবং সেই অনুযায়ী পড়ো, তাহলে আশা করি এর থেকে যত প্রশ্ন আসবে তা তোমরা খুব সুন্দর করে উত্তর করতে পারবে। শুরু করা যাক, চলো। সবাইকে আজকের ক্লাসে পাঠে স্বাগত জানাচ্ছি। যে যথারীতি পরিচয়, আমি এখানে বেশি সময় নিচ্ছি না, শিকন ফল রয়েছে, বেশি সময় আমি নেব না। এখান থেকে শুরু করি। এই দিন সেই মাঠ, আজকের যে কবিতাটি রয়েছে এই দিন সেই মাঠ, জীবনানন্দ দাশের কবিতার। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়, তোমরা জেনে থাকবে। এই জীবনানন্দ দাশ যে কবিতা লিখেছে এই দিন সেই দিন এই মাঠ, এই কবিতাটি আমরা এখন পড়ব। তার আগে তোমাদের সামনে আমি একটা ছবি নিয়ে আসছি। ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে 6টি ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকটাই গ্রাম বাংলার যে প্রকৃতি, গ্রাম বাংলার যে প্রকৃত রূপ, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এই গ্রাম বাংলা, আমরা যারা শহরে থাকি বা তোমরা যারা শহরে থাকো, তারা এই গ্রামের এই সৌন্দর্যটা তোমাদের চোখে পড়ে না। তোমরা গ্রামে যখন তোমাদের দাদা বাড়ি থাকে সেখানে যাও, হয়তো সেখানে গিয়ে তোমরা গ্রামের সৌন্দর্যটা তোমরা লক্ষ্য করবে এবং মাঝে মাঝে গ্রামে যাবে। গ্রামে যে গ্রামের যে আসল রূপ সেটি তোমরা অবলোকন করবে, দেখবে। তাহলে দেখবে তোমাদের মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে এবং ভালো লাগবে তোমাদের। তাহলে এখানে চলো একটা ভিডিও দেখা যাক। আমি ভিডিওটা অন্য জায়গায়, এখানে যেহেতু সেট করা একটু সমস্যা, যার কারণে আমি অন্য জায়গায় রেখেছি, সেখান থেকে একটু দেখব। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি একটু দেখো।
কেমন লাগলো প্রিয় শিক্ষার্থী মণ্ডলী? তোমাদের এই ভিডিওটা দেখিয়ে আমি চেষ্টা করেছি যে তো মানে গ্রামের একদম আসল যে রূপ সেটা তোমাদের একদম সামনে নিয়ে আসার আমি চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে এটি এনজয় করেছো, উপভোগ করেছো। গ্রাম বাংলা কত সুন্দর, তাই না? তোমাদের কেমন মনে হয়? আমার তো চমৎকার লাগে। তো যাই হোক, তোমরা এভাবে গ্রাম বাংলার চিত্রগুলো দেখবে। চলো তাহলে আমরা এই সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশের কবিতাটি একবার পড়ে আসি। সবাই বই খুলে তোমাদের বইটি হাতে নাও এবং সেভাবে আমার ভিডিওতে পজ দিয়ে একটু দেখে নাও। এই দিন সেই মাঠ, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে না কি তার লক্ষ্মীটির দরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিও ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। কি চমৎকার কবিতা না? চলো আমাদের সামনে যাওয়া যাক একটু। আজকের এই কবিতা যিনি লিখেছেন জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশের একটু সামান্য পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। রবীন্দ্র মরণোত্তর আধুনিক বাংলার রবীন্দ্রোত্তর মানে রবীন্দ্রনাথের পরে আধুনিক বাংলা সাহিত্যের সবচেয়ে স্বাতন্ত্র্যমণ্ডিত, আপদমস্তক, নিজস্বতা চিহ্নিত এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ কবি ব্যক্তিত্ব জীবনানন্দ দাশ। তার মানে হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে এই জীবনানন্দ দাশের মতো স্বাতন্ত্র্যমণ্ডিত, তার মানে তার একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল। আপদমস্তক তার মানে হচ্ছে পরিপূর্ণ একজন নিজস্বতা চিহ্নিত এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ একজন কবি ব্যক্তিত্ব ছিলেন এই জীবনানন্দ দাশ। তার জন্ম হয় 1899 সালে বরিশাল শহরে। তার বাবা সত্যানন্দন এবং মা কুসুম কুমারী দাস। এই কুসুম কুমারী দাস তিনিও একজন কবি ছিলেন। জীবনানন্দ দাশের মাতাও একজন কবি ছিলেন। তার বাংলার প্রকৃতির সঙ্গে জীবনানন্দ দাশের রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক, তাই তো তাকে বলা হয় রূপসী বাংলার কবি। আমি যেটা প্রথমেই বলেছিলাম, রূপসী বাংলার কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশ সম্পর্কে বুদ্ধদেব বসু বলেছেন জীবনানন্দ দাশ নির্জনতার কবি। তার মানে বুদ্ধদেব বসু, বুদ্ধদেব তিনি হচ্ছেন একজন ধর্মগুরু, তিনি বলেছেন জীবনানন্দ দাশ নির্জনতার কবি। তার মানে নির্জন মানে গ্রাম, প্রকৃতিকে তিনি ভালোবাসতেন এবং সেখানে থেকে তিনি কবিতা কাব্য রচনা করতেন। তার অনবদ্য সৃষ্টি ঝরা পলক 1927 সালে প্রকাশিত হয়, ধূসর পাণ্ডুলিপি 1936 সালে প্রকাশিত হয়, বনলতা সেন 1942 সালে প্রকাশিত হয়, মহাপৃথিবী 1945 সালে এবং 7টি তারার তিমির 1948 সালে প্রকাশিত হয়। রূপসী বাংলায় প্রকাশিত হয় জীবনানন্দ দাশের মৃত্যুর কয়েক বছর পর। রূপসী বাংলা যে কবিতাটি এখানে নিয়ে আসা হয়েছে এটি রূপসী বাংলা থেকে প্রকাশিত হয়েছে। তো এটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পরে 1957 সালে। কবির মৃত্যু হয় 1954 সালে কলকাতার ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তারপরে মৃত্যুর পরে তাকে মৃত্যুর পর তার এই রূপসী বাংলাটা প্রকাশিত হয়, কাব্যগ্রন্থ রূপসী বাংলা। তোমরা ভিডিওতে পজ দিয়ে এই যে বিভিন্ন সালগুলো আছে, তারপর রূপসী বাংলার কবি, তার মাতা পিতা, তার জন্মসাল, মৃত্যুসাল, এগুলো একটু খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। চলো আমরা কবিতাটি একটু ব্যাখ্যা করি। মানুষ মরণশীল, চিরদিনের মতো স্থির থাকে না জীবন নীর। তার মানে জীবনের এই পানি চিরদিনের মতো স্থির থাকে না, এটা কোনো না কোনো সময় থেমে যায়, নিভে যায় এবং মৃত্যুর কোলে পতিত হয়। পৃথিবীর এই নির্জনতার মাঝে, বিবর্তনের মাঝেও প্রকৃতি
তার সৌন্দর্য রূপ বা রূপ সৌন্দর্য কখনোই হারাবে না। কবির মৃত্যুর পরেও সব কিছু আগের মতোই থাকবে। মানুষ প্রকৃতির ঐশ্বর্য ও রূপ লাবণ্য নিয়ে তৃপ্ত থাকিবে। চালতা ফুল পূর্বের মতোই শিশিরের জলে ভিজবে। মানুষের জন্ম মৃত্যুতেও বাংলার আবহমান রূপ ঐশ্বর্য অনন্তকাল অবধি থাকবে। এখানে বলা হয়েছে যে মানুষের মৃত্যু হবে, মানুষ মরণশীল একটা প্রাণী, তো সে কোনো না কোনো সময় মৃত্যুবরণ করবেই, কিন্তু এই প্রকৃতি তার রূপ সৌন্দর্য আজীবন রেখে যাবে। প্রকৃতি যদি কখনো নষ্ট হয়, তোমরা জানো যে প্রকৃতিতে বিভিন্ন সময় খরা হয়, দুর্ভিক্ষ খরা হয়, প্রচণ্ড পানি হয়, বন্যা হয়, তাতে প্রকৃতি খানিকটা নষ্ট বিনষ্ট হয়ে যায়, কিন্তু পূর্বের মুখ নেয় আবার যখন ওই পানি সরে যায় অথবা আবার বৃষ্টি হয়, অনাবৃষ্টির পরে আবার যখন বৃষ্টি হয় তখন কিন্তু প্রকৃতি আবার নতুন রূপে সাজে। তোমরা বসন্তকালের দিকে তাকালেই বুঝতে পারবা যে প্রকৃতিটা শীতের সময় কীরকম রুক্ষ সূক্ষ্ম হয়ে সমস্ত গাছের পাতা ঝরে যায়, এবং বসন্তকাল আসলেই সেখানে আবার নতুন করে পাতা গজায় এবং প্রকৃতি সবুজে সবুজে সমারোহ, প্রচণ্ড আকারে সবুজ হয়ে যায়। তখন প্রকৃতির দিকে তাকালে মন ভরে যায়, যেমনটি ছবিতে দেখানোর চেষ্টা করেছি আমি। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে ব্যাখ্যা করা হয়েছে হাজারো মৃত্যুর মিছিলেও লক্ষ্মী পেঁচা তার মঙ্গল বার্তা বয়ে বেড়াবে। এখানে মঙ্গল বার্তা তার মানে তোমরা দেখে থাকবে যে বর্ষবরণের দিন বিভিন্ন ধরনের পেঁচা মূর্তি, তারপরে বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়। তার মানে মঙ্গল বার্তা পৌঁছে দেওয়া হয় মানুষের কাছে, নতুন পৃথিবীর কাছে, নতুন একটা বছরের কাছে। তেমনি লক্ষ্মী পেঁচা মঙ্গল বার্তা বয়ে বেড়াবে। মানুষের স্বপ্নের শেষ নেই, মানুষের সত্যিই স্বপ্নের শেষ নেই। নদীর জলের মতোই স্বপ্ন প্রবহমান। নদীর জল যেমন কখনোই থেমে থাকে না, সে শুধু তার ছুটে চলা, সে সাগরে ছুটে চলে। কবি জীবনানন্দ দাশ বোঝাতে চেয়েছেন যে মৃত্যুতে সব কিছু জবানিকা নয়, মানে শেষ নয়, মৃত্যুতেই সব কিছু শেষ নয়। এই যে পৃথিবী, এই যে আবহমান বাংলা, এই যে রূপ প্রকৃতি, এগুলো সবই জীবন্ত থাকবে। পরের চরণে আমরা যাই। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এখানে সুন্দরভাবে কবি চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, এখানে প্রকৃতি তার নিয়মেই চলবে সেই কথা বলেছে। নিয়মেই চলবে, কারো চলে যাওয়া নিয়ে বা বহমানতা থেমে যাবে না, তার বহমানতা থেমে যাবে না কখনোই, সে কখনোই থেমে যাওয়ার নয়। চারিদিকে কর্মকাণ্ডগুলো ঠিক আগের মতোই শান্ত থাকবে, আগের মতোই চলবে, পাখির কলরব কোলাহল থাকবে, সব কিছুই চলবে। খেয়া নৌকাগুলো চরের খুব কাছে কাছে চলে আসবে এবং মানুষ সেই খেয়া নৌকায় পারাপার হবে, নতুন মানুষ আসবে, পুরনো মানুষ চলে যাবে। এভাবে চলতে থাকবে এই পৃথিবী তার স্বনিয়মেই। এশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। এশিরীয় মানে এশিয়ার যে বিভিন্ন সভ্যতা ছিল, ব্যাবিলন যে বিখ্যাত সভ্যতা ছিল, সেই এশিয়া এবং ব্যাবিলনীয় সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে, সেগুলোর চিহ্ন কিন্তু এখন আর নেই। সেখানে নতুন করে সভ্যতার জন্ম হয়েছে, কিন্তু এই পৃথিবী তার আপন গতিতেই কিন্তু চলছে, কিন্তু প্রকৃতির সজীবতা এখনও বয়ে চলেছে। প্রকৃতির সৌন্দর্য অনুপুঙ্খ দর্শন জীবনানন্দের কবিতায় দেখতে পাই আমরা। তার মানে প্রকৃতির যে খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ আমরা খুব ভালোভাবে কবি জীবনানন্দ দাশের কবিতায় দেখতে পাই। এই দিন সেই মাঠ কবিতায় স্বদেশ প্রেমানুভূতি আর প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মৃত্যু চেতনা মিশে গেছে। এখানে সেই দিন এই মাঠ কবিতায় স্বদেশ প্রেমের একটা অনুভূতি এখানে প্রকাশিত হয়েছে, যে দেশের প্রতি তার ভালোবাসা, দেশের প্রতি তার মহানুভবতা, এটাও প্রকাশ পেয়েছে। এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মৃত্যু চেতনা যে মিশে গেছে, যে মৃত্যু চেতনা, যে মৃত্যুটা হবে, আমার এই প্রকৃতির মাঝেই যে মৃত্যু হবে, সেটিও কিন্তু একাকার হয়ে গেছে, মিশে গেছে। তো সেই বিষয়টি কবি জীবনানন্দ দাশ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা এটি সুন্দর করে ভালোভাবে পড়ে নেবে এবং খাতায় লিখে রাখবে, তাহলে দেখবে যে তোমাদের
কোনোভাবেই কোনো প্রশ্নে আটকাচ্ছে না। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাই সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ আমাকে দিবেন। ধন্যবাদ সবাইকে।